এই পরিবেশনার শিরোনামটি দিয়েছি কোথায় জার্মানি, কেন জার্মানি, কেন জার্মানি নয়। এই পরিবেশনে আমি যা যা বলবো তা আমার একান্তই অভিজ্ঞতা থেকে। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি গত 12-13 বছরে, তারই প্রতিফলন হচ্ছে তারই আংশিক প্রতিফলন হচ্ছে এই পরিবেশনা। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, মতের মিল নাও হতে পারে, কনসেপশনে মিলতে নাও পারে, কেননা এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার দৃশ্যানুযায়ী আমি যা দেখেছি সেটাই আমি বলতে চাই। এতে একটাই সুবিধা, আশা রাখি যে এতে যে প্রজন্ম যারা জার্মানিতে আসছেন, জার্মানি থেকে চলে যাচ্ছেন, বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন, বা ভারতবর্ষে আছেন, বাংলায় আছেন, তাদের কিছুটা হয়তো এই পরিবেশনা থেকে কিছুটা উপকার আসতে পারে বা কিছুটা কাজে লাগতে পারে, সেটাই আমার উদ্দেশ্য। শুরু করি কথাটা কোথায় জার্মানি বলে। জার্মানি ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্যতম সভ্য। এখন জার্মানি সেই অর্থে জনসংখ্যা প্রায় 8.1 কোটি, মানে পশ্চিমবঙ্গের জনতার আমি যদি ধরে নিই তার থেকে কিছুটা কম, আবার আমরা যদি বাংলাদেশের জনতা ধরে নিই তার থেকে অর্ধেকের কিছুটা কম হচ্ছে জার্মানি। এখন এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্যতম সদস্য এবং সেই অর্থে বলিষ্ঠ সদস্য, সেই অর্থে বলবো। অ্যান্ড এর শহর রাজ্য বার্লিন, অর্থাৎ ক্যাপিটাল, আমরা যেটাকে বলি রাজধানী। এখন জার্মানির তো অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসের মধ্যে আমরা জানি যে একটি অত্যন্ত লজ্জাকর ইতিহাসও জার্মানির আছে। সেই লজ্জাকর ইতিহাস যে কোনো দেশই বা যে কোনো রাষ্ট্র কাছেই কাম্য নয়। তা সেটা আমরা জানি। এখন জার্মানির অনেক কিছু বদলেছে, জার্মানদের চিন্তাভাবনা, মানসিকতা অনেক কিছুই বদলেছে। যাত্রাভিমান এখনও অতটা হয়তো যায়নি, কিন্তু আমার মনে হয় সেই সমস্ত পুরনো স্মৃতি অনেকেই আর কি মাঝে মাঝে আওড়ে ওঠেন, মাঝে মাঝে বলে ওঠেন, এবং তা দিয়ে তারা অনেকেই আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত। এবং যা জার্মানি করেছে সেটা আমরা সবাই জানি, এর থেকে লজ্জার কিছু হয় না। যাই হোক, সে এক ইতিহাস। আজকে নতুন জার্মানিতে আমরা বসবাস করি। এবার যদি জনঘনত্বর দিক থেকে দেখতে শুরু করি, তাহলে আমি দেখব জার্মানি প্রায় একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, কিন্তু মানে ডেন্সিটি অফ দ্য পপুলেশন এবং জার্মানির কিন্তু খুব হাই, তাই না? এবার আর একটা জিনিস, সেটা 1990 সালের আগে এই জার্মানি বিভক্ত ছিল। একদিকে ছিল হচ্ছে পূর্ব জার্মানি এবং হচ্ছে মানে আমি যে অঞ্চলে থাকি, যে ড্রেসডেন, আর একটা ছিল হচ্ছে পশ্চিম জার্মানি বা ওয়েস্ট জার্মানি। এখন পূর্ব জার্মানিতে মারাত্মক প্রভাব ছিল আমাদের রাশিয়ার, আর পশ্চিম জার্মানিতে মারাত্মক প্রভাব ছিল আর কি আমেরিকার। সেই জন্য পশ্চিম জার্মানি সেই অর্থে একটি ক্যাপিটালিজমের একটি চরম প্রভাব, অর্থাৎ ধনতান্ত্রিক ব্যবস্থার একটা চরম প্রভাব ছিল, আর পূর্ব জার্মানিতে ছিল একটি সমাজতন্ত্রের একটা বিরাট প্রভাব। তবে এখন দুই জার্মানি মিলেমিশে একাকার হয়ে গেছে, কিন্তু নাই ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুটো মিলেমিশে জার্মানির এক নতুন জার্মানি। তা সেইটাই আমরা একটু একটু করে আলোচনা করব। এখন জার্মানির তো অনেক কিছুই আছে যে জিনিসগুলো বলা যায়, যেমন জার্মানির খাবার, জার্মানির বিয়ার, জার্মানির রাস্তা, জার্মানির অটোবান, তারপরে হচ্ছে জার্মানির বই, জার্মানির বিজ্ঞান। এগুলো এক এক করে প্রচুর আলোচনা করা যায়। আমার প্রথম যে আমি স্লাইডটি দেখেছিলাম তাতেই আসলে অনেকগুলো আমি ছবি দিয়েছিলাম, সেগুলো এক একটা প্রতিকটাই হচ্ছে জার্মানির বিশেষত্ব। এটি গেল হচ্ছে মোটামুটি জার্মানির একটা মানচিত্র। এবার জার্মানির মানচিত্রটা দেখলে বোঝা যাচ্ছে মোটামুটি চারিদিকে অনেকগুলো দেশ দ্বারাই জার্মানি আবৃত। একদিকে যেমন পোল্যান্ড, চেক রিপাবলিক, তারপর হচ্ছে অস্ট্রিয়া, অনেকগুলোরই সীমানা জার্মানি পায়। এরপর হচ্ছে সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, এবং হচ্ছে একদম উত্তর হচ্ছে ডেনমার্ক। সুতরাং যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে জার্মানি অনেকগুলো দেশের আর কি প্রায় কেন্দ্রে রয়েছে আর কি জার্মানি। তা যাই হোক, এটা মোটামুটি গেল কোথায় জার্মানি। এখন ভারত থেকে দেখতে গেলে এটা মোটামুটি গেল হচ্ছে কোথায় জার্মানি, সেই অবস্থানটা আমি জানালাম। এরপরে চলে যাচ্ছে পরের স্লাইডে, সেটা যেটা আমরা আলোচনা করব, কেন জার্মানি। আসলে কেন জার্মানি কথাটা এটা একটা বিরাট আলোচনার বিষয়। এখন আমরা কেন জার্মানি, এটা আমি যদি আলোচনা করতে বসি, 1 ঘন্টার পুরো একটা আলোচনা অতি সহজেই করা যায়।
কিন্তু সেটা আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিতে চাই, একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিতে চাই, ধারণা দিতে চাই। এরপরে যার যার বেশি ইচ্ছে বিভিন্ন ধরনের বইপত্র, ম্যাগাজিন, বিভিন্ন ধরনের লিঙ্ক তো আছে, তারা সেগুলো যোগাযোগ করতেই পারে এবং তারা আরও বেশি জানতে পারবে। এখন শুরু হচ্ছে কেন জার্মানি। এখন এটা প্রথমেই শুরু করতে হয় জার্মানির কথা বলতে গেলে। জার্মানি বা ইউরোপের আরও কিছু কিছু দেশ হচ্ছে একটা ক্যাপিটালিজম আর সোশ্যালিজমের একটা কিন্তু অদ্ভুত সংমিশ্রণ। এই ধরি সোশ্যালিজমের কথাই যদি বলি, মানে কমিউনিজম তো ধরি কার্ল মার্কস তো জার্মানির থেকেই উদ্ভূত। তখন তো আর জার্মানি অস্তিত্ব ছিল না, কিন্তু কিন্তু সেটা ভেবে দেখলে কিন্তু কার্ল মার্কসের এখানেই অস্তিত্ব। তা যাই হোক, জার্মানির প্রতিটি মানুষের যেটা আছে সেটা হচ্ছে প্রতিটি নাগরিকের হচ্ছে সামাজিক নিরাপত্তা, আছে স্বাস্থ্যের নিরাপত্তা। এখন সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়? সামাজিক নিরাপত্তা বলতে বোঝায় যে প্রতিটি মানুষের হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং প্রতিটি মানুষের আছে, এবং সেটা সংবিধানের নিয়ম মেনে জেনে, এবং সংবিধান যদি দেখি তাহলে সেটাতে বোঝা যাচ্ছে প্রতিটি মানুষ যেন জার্মানির না খেতে কেউ না থাকেন, এবং প্রতিটি মানুষের জন্য ন্যূনতম একটি সঠিক বাসস্থান থাকেন। এই জিনিসগুলো কিন্তু জার্মানির আছে প্রতিটি মানুষের। সুতরাং সেই দিক থেকে অন্তত বলা যায় যে প্রতিটি মানুষের এই সুরক্ষাগুলো জার্মানির আছে। এখন সোশ্যাল সিকিউরিটি, আমরা যে শব্দটাকে আমরা বারবার বলে থাকি, এই সোশ্যাল সিকিউরিটির কনসেপ্টটা কিন্তু প্রথম জার্মানিতেই আসে। মানে সেটা যদি দেখা যায় 1880 সালে প্রথম প্রস্তাবিত হয় যে প্রতিটি মানুষের থাকা উচিত একটি সোশ্যাল বা সামাজিক সুরক্ষা। অর্থাৎ যদি তারপরে আবার এরপরে এলো হচ্ছে তেমন হচ্ছে চাকরির সুরক্ষা, মানে প্রতিটি মানুষ যদি চাকরি বাকরি না থাকে সে খাবেটা কি। এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু শুরু হয় এদের দেশে 1880 সাল থেকে। তারপর পেনশনের যে কনসেপ্ট, এটাও কিন্তু আসে এই মোটামুটি জার্মানির থেকে। আচ্ছা, এরপরে গেল হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। এবার স্বাস্থ্য সুরক্ষা তো মানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জার্মানির। সেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা আছে এবং মেডিকেল ইন্স্যুরেন্সটা আছে। এই করোনার যখন ক্রাইসিসটা হলো তখন বোঝা গেল যে এই ধরনের একটা সমাজতান্ত্রিক ব্যবস্থার কী ধরনের উপযোগিতা। সেটা সারা পৃথিবী সে সাক্ষী হয়েছে, সারা পৃথিবী সেটা দেখেছে এবং দেখছে। দ্বিতীয়ত যেটা আসছে সেটা হচ্ছে জার্মানির বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করাটা কিন্তু মোটামুটি বিনামূল্যে। হ্যাঁ, কিছু সেমিস্টার ফি আছে, কিন্তু মোদ্দা পড়াশোনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্কুল যেমন ফ্রি, স্কুল ফ্রি, ইউনিভার্সিটির পড়াশোনা সেগুলো কিন্তু সবই ফ্রি। এবার কিছুটা টিউশন ফি আছে। আচ্ছা, এইটা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যারা পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছি তারা আমি যদি নিজে আমার ইউনিভার্সিটির কথা মনে পড়ে অথবা আমার স্কুলের কথা মনে পড়ে, কলেজের কথা মনে পড়ে, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পড়াশোনা আমরা অত্যন্ত কম খরচে করেছি। 14 টাকায় আমরা ব্যাচেলার্স পড়েছি, 14 টাকায় আমরা 12 টাকায় আমরা মাস্টার্স পড়েছি। সুতরাং এই ধরনের সুযোগ সুবিধাগুলো ছিল বলে আমাদের শিক্ষার ব্যাপারটা অনেক সোজা হয়েছে। এবার শুধু তাই নয়, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 90 থেকে 95% জার্মানির স্কুল কিন্তু সরকারি। 5 থেকে 10% খুব মেরে কেটে দেখা যাবে এরা হচ্ছে সরকারি স্কুল না, যেগুলো হচ্ছে প্রাইভেট স্কুল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু পড়াশোনার সাথে যুক্ত, আমার সাথে যেহেতু অনেক ছাত্রছাত্রীর সাথে কথাবার্তা হয়, বিভিন্ন স্তরে বিভিন্ন মানের ছাত্রছাত্রীর সাথে কথাবার্তা হয়, সেটা থেকে দেখেছি যে এই যে এত মেধাবী ছাত্ররা আসে পদার্থবিদ্যা পড়তে অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে অথবা ডাক্তারের কিছু ছাত্রছাত্রী আমি দেখেছি, তারা কিন্তু সবই এসেছে কিন্তু সেই পাবলিক স্কুল থেকে, মানে সরকারি স্কুল থেকে। তার মানে যেটা মোদ্দা কথা দাঁড়াচ্ছে যে মানে শিক্ষার জন্য যোগ্যতাটাই আসল, অর্থাৎ শিক্ষার জন্য যে অর্থ সেটা আসল কথা নয়। সেইটা কিন্তু এই সমাজ ব্যবস্থা, এই সিস্টেমে আমি দেখেছি। এরপরে থাকছে হচ্ছে তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে খাদ্যর মূল্যস্ফীতি কিন্তু জার্মানিতে বেশ নিয়ন্ত্রিত। মানে কীরকম? মানে আমি বলতে চাইছি যে গড় উপার্জনের তুলনায় খাদ্যমূল্য, আমি যদি সেই বিচারটা দেখি তাহলে আমি দেখব হচ্ছে যে এটা কিন্তু অত্যন্ত সস্তা সেই অর্থে। মানে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই কারণেই বলছি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো তো মানুষের বেসিক নিড, তাই না? সুতরাং এই জিনিসটা এরা সেইভাবেই আর কি একটা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে এরা জিনিসগুলোকে দেখেছে এবং দেখছে। আচ্ছা,
এরপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে আমি নিজের কাজগুলোকে আমি দেখেছি জার্মানদের একটু নিজে করার একটু প্রবৃত্তিটা বেশি, মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু প্রতিটি জার্মানদের মধ্যে একটা অত্যন্ত অত্যন্ত কঠোরভাবে আমি দেখেছি। আমি আমার এখানে যে সমস্ত জার্মান নেইবার আছে বা যাদের সাথে আমি মেলামেশা করি, আমাদের আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমাদের বাড়ির বন্ধু যারা, তাদেরকে দেখেছি সে 70 বছরের বয়স হোক বা 80 বছরের বয়স্ক হোক, তারা অথবা ইউনিভার্সিটিতে দেখেছি সেখানে কিন্তু সবাই নিজের কাজটা যে নিজে করে নেব এই একটা উদ্যম কিন্তু সবার মধ্যে আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে, যেটা জার্মানির আর কি একটা বড় বিষয়, সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে কিন্তু এদের প্রচুর বিনিয়োগ। মানে আসলে বিজ্ঞান বা প্রযুক্তি, মানে জার্মানের অর্থনীতি আমরা যদি দেখি, সে জার্মান অর্থনীতিটা মোটামুটি দাঁড়িয়ে আছে হচ্ছে এক্সপোর্ট বিজনেস, তাই তো, রপ্তানির উপর, তাই না? এখন এই রপ্তানির উপর দাঁড়িয়ে রয়েছে এখানকার কার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ছোটো ছোটো স্মল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কিন্তু মৌলিক গবেষণা এবং প্রযুক্তির প্রতি গভর্নমেন্টের একটা বিরাট ইনভেস্টমেন্ট কিন্তু আছে। মানে সেই ইনভেস্টমেন্টটা করছে। এখন যে কোনো বিজ্ঞান প্রযুক্তিতে যে বিনিয়োগ হয়, সেই বিনিয়োগটা কী কারণে করা হয় কারণটা হচ্ছে মানুষের যে শিক্ষিত মানুষের হারটাকে বাড়িয়ে দেওয়া এবং টেকনিক্যালি বা স্কিল্ড লেবারটাকে বাড়িয়ে দেওয়া। এইটা যদি করা হয় তাহলে যেটা উন্নতি আসে সেটা হচ্ছে একটা সামগ্রিকভাবে দেশের অর্থনীতির উন্নতি আসে। এগুলো কাইন্ড অফ একটা বিনিয়োগ। এই বিনিয়োগগুলো দিয়ে সাধারণত হয়তো ইমিডিয়েট এফেক্টটা পাওয়া যায় না, তৎক্ষণাৎ হয়তো এফেক্টটা পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় হচ্ছে ধীরে ধীরে। এই ব্যাপারটা কিন্তু এদের আমি অত্যন্ত আমি দেখছি আর কি, এটা এদের আছে খুব মারাত্মকভাবে। এরপরে রইল গিয়েছে প্রচুর ইন্ডাস্ট্রি। একটা দেশের বড় অর্থনীতি রান করা মানে তো শুধু কয়েকটা বড় বড় কোম্পানি না, সেখানে থাকা দরকার হচ্ছে অনেক ছোট ছোট কোম্পানি। জার্মানিতে যেটা আছে প্রায় 6000-এর বেশি ছোট কোম্পানি আছে, আর মেশিনিং বা হচ্ছে ছোটো ছোটো ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেগুলো করে কি ধরুন 50টা 100টা বা 150টা লোকের কোম্পানি। মানে জিমেন্স, মার্সিডিজ বেঞ্জ, অডি, ভক্সওয়াগেন, বিএমডাব্লিউ, তারপরে ইনফিনিয়ান, এই ধরনের বায়ার, বিএসএফ, আলিয়ান্স, এই সমস্ত বড় বড় কোম্পানি যেমন আছে, তার সাথে সাথে ছোট ছোট অনেক 100 থেকে 100, 150, 200 জনের লোকের একটা যে বেস, এইরকম স্টার্ট আপ, এইরকম কোম্পানি কিন্তু এই দেশে প্রচুর। এবং যার জন্য আর কি মানে সামগ্রিকভাবে একটা অর্থনীতিটা একটু একটু করে ভালো করে এগিয়ে চলে। এবার একটু 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 অন্যদিকে চলে যাই। জার্মান পাসপোর্টটা হলে আজকাল আর কি মানে কূটনীতিক সম্পর্কটা জার্মানির সাথে সারা পৃথিবীর মোটামুটি ভালো। একটা সময় ছিল যে জার্মান পাসপোর্ট হলে সব থেকে বেশি দেশে যাওয়া যেত, কিন্তু এখন আর সেটা নেই, কিছুটা বদলে গেছে। সম্ভবত সিঙ্গাপুর অথবা মোনাকো, এই দুটো দেশেরই মনে হয় জাপান এবং সিঙ্গাপুর, এই দুটো দেশের পাসপোর্ট দিয়ে মোটামুটি সারা পৃথিবীতে ভ্রমণটা করা যায়। সুতরাং জার্মান পাসপোর্টটা করে নিতে পারলে একটা অনেকের অনেক সুবিধা থাকে। যদিও আমার ক্ষেত্রে আমি এখনও ভারতীয় পাসপোর্টটাই রেখে দিয়েছি, সেটার একটা অন্য জায়গা থেকে নিজের পাসপোর্টটা বদলাতে চাই না এই কারণে। এরপরে থাকছে হচ্ছে খাদ্যদ্রব্য এবং পানীয়ের উপর কিন্তু জার্মানির কোনো বাধা নিষেধ নেই। মানে খাদ্যদ্রব্য এবং পানীয় যে যা খেতে পারে বা যে যা পান করতে পারে, এই ব্যাপারটা কিন্তু এখানে আছে এবং কোনো রেস্ট্রিকশান নেই। এইগুলো মোটামুটি একটা খুব সামান্য একটা আউটলাইন, রূপরেখা দেওয়া যায় যে কেন জার্মানি। এবার এখন ঘটনা হচ্ছে যে এই একটা দেশ তো বিরাট একটা দেশ, সেখানে তো প্রচুর আলোচনা করা যেতে পারে, প্রচুর কিছু বলা যেতে পারে। সেইটার 12-13 বছরের অভিজ্ঞতা তো অনেক, সেটা তো সব কিছু একটা জায়গায় লিপিবদ্ধ করা যায় না, কিন্তু যেটুকুনি মানুষকে একটা ধারণা দেওয়া যায়, সেটাই আসলে হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করলাম বিভিন্ন কেন জার্মানি বিষয়টা নিয়ে, মানে ধনাত্মক দিকগুলো আমি বললাম। এইবার একটু অন্য দিকটাও দেখি যে কেন জার্মানি নয়। হেলমুট স্মিথের একটা খুব সুন্দর কোট আছে। কোটটার মানে হচ্ছে, কোটটা যদি এরকমভাবে সরাসরি বলা যায়, জার্মানি ইজ ওয়ান অফ দ্য মিডিয়াম পাওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এ নন নিউক্লিয়ার পাওয়ার. It is in a lower class than the United States, the Soviet Union, France, the United Kingdom and others. হেলমুট স্মিথ।
এখন এটা উনি মজা করে বলেছিলেন না ব্যঙ্গ করে বলেছিলেন না বাস্তবই, সেটা সেটা তর্কের বিষয়, সেই বিষয়ে আমরা যেতে চাই না এখন। তবে শুরু করি এইটা বলে যে কেন জার্মানি নয়। এখানে একটা বিষয়, একটা কোট আমার মনে পড়ছে, জার্মান ভাষায় একটা আমরা কথা বলে থাকি এখানে, আনফাঙ্গেন ইজ লাইস্ট বেহারেন ইজ আইনে কুনস্ট। তার মানেটা হলো শুরু করা সহজ, মানে আমি যদি সহজ সরাসরি বাংলায় অনুবাদটা করি, শুরু করা সহজ কিন্তু তা ধরে রাখা বা অটল রাখা হলো একটি শিল্প। কেমন? এই যে চিন্তা যে আমি একটা কাজ শুরু করে দিলাম এবং সেই কাজটাকে আমি এগিয়ে নিয়ে যাব এবং কনসিস্টেন্টলি এগিয়ে নিয়ে যাব এবং তাতে কোনো বিন্দুমাত্র খামতি থাকবে না, একটা প্রেসাইজড কাজকর্ম করব, এইটা কিন্তু জার্মানদের একটা মানসিকতার মধ্যে পড়ে। তার মানে একটা সিস্টেম, যে সিস্টেমটা চলছে সে ভালোভাবে চলুক, কার্যকরী হোক, সেই সিস্টেমটাকে কিন্তু এরা সহজে বদলাতে পারে না। মানে একটা ট্রান্সফরমেশন, মানে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে অনেক তো সময় দরকার হয়, বদলানো প্রয়োজন হয়, পরিবর্তনের প্রয়োজন হয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটাকে পারে খুব সহজে বদলে দিতে, খুব তাড়াতাড়ি বদলে দিতে, কিন্তু জার্মানির এই সিস্টেমটার মধ্যে, এই পাল্টানোর এই সিস্টেমটার মধ্যে কিন্তু অনেক একটা একটা গতিশীলতা নেই, অতটা ডায়নামিক্সটা নেই। এখন তাতে সুবিধা আছে এক সিস্টেমে ফ্লাকচুয়েশন কম, ডায়নামিক্সটা কম। আবার অসুবিধা হচ্ছে যে পরিস্থিতির সাথে অতি সহজে নিজেকে বদলে নেওয়া বা মানিয়ে নেওয়া, এই জিনিসটা কিন্তু সাধারণভাবে আমি জার্মানদের মধ্যে বা জার্মানিতে দেখতে পারি, দেখা যায় না। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা আসছে, জার্মানি পরিষেবা প্রদানকারী দেশ কিন্তু একেবারেই নয়। মানে পরিষেবা দিক জার্মানির আমি বলবো অত্যন্ত দুর্বল। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আমি ট্রেন বাস থেকে শুরু করে মোবাইল সার্ভিস, যে কোনো ক্ষেত্রে যত কটা পরিষেবার বিষয়গুলো আমরা দেখি, সেই পরিষেবার বিষয়গুলোতে আমি বলবো যে অন্তত জার্মানিকে এইভাবে বলা যায়, জার্মানি অন্তত পরিষেবা প্রদানকারী দেশ নয়। আর প্রতি কটা মানুষই জার্মানিতে হতে চায় হচ্ছে বিয়ামটে। এটা আমার একান্ত অনুভূতি, এতে এতে কেউ তর্ক জুড়তেই পারেন, সেই তর্কে আমি হয়তো মেনেই নেব, কিন্তু সবাই হতে চায় বিয়ামটে। বিয়ামটে মানে হচ্ছে, বিয়ামটে একটি জার্মান কথা, বিয়ামটে মানে হচ্ছে সিভিল সার্ভেন্ট। মানে সবারই হচ্ছে এইটা একটা অদ্ভুত মানসিকতা আমি সাধারণ জার্মানদের মধ্যে আমার দেখে মনে হয় আর কি আপাতত। যাই হোক, মোদ্দা কথা হলো পরিষেবা প্রদানকারী দেশ হিসাবে জার্মান একেবারেই নয়। সুতরাং পরিষেবার বিষয়ে পরিষেবা খুব সহজে পাওয়া যাবে এই দেশে বিভিন্ন বিষয়, বিভিন্ন ক্ষেত্রে, সেটা সেই ব্যাপারে আমি সন্ধিয়া। হ্যাঁ, এবার আরেকটু এগিয়ে যাই, কেন জার্মানির এই প্রসঙ্গটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে যাই। একটা কথা আমরা সাধারণত বলে থাকি, সেটা হচ্ছে যে আরবাইট ইজ দি হালবে লেভেন। অর্থাৎ জার্মানিতে কিন্তু এই কথাটা খুব মারাত্মকভাবে প্রযোজ্য, যে অর্থাৎ বাংলা করলে জিনিসটা দেখাবে কাজ হচ্ছে আমাদের অর্ধেক জীবন। তার মানে কাজের প্রতি এখানকার মানুষদের, অধিকাংশ জার্মানদের একটা অত্যন্ত নিষ্ঠা আছে। তার মানে কীরকম হলো, যে একটা মানে কাজ নিয়ে একটা উদ্বেগ, বা সময়ের কাজ সময়ে করতে হবে তার একটা উদ্বেগ, এবং উইথ প্রেসিশন, এইটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে একটা আছে। এবং তাতে যেটা হয় যে একটা উদ্বেগমুক্ত জীবনযাত্রা অনেক ক্ষেত্রেই সহজলভ্য নয়। এখন আমি যদি ভেবে নিই যে আমাকে এই কাজটা অত্যন্ত পারদর্শিতার সাথে করতে হবে এবং অত্যন্ত সূক্ষ্মতার সাথে করতে হবে এবং একটা ক্লিনিক্যাল ফিনিশ আমি দেব, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে সবসময় একটা বড় সংখ্যক প্রতিটা মানুষের মধ্যে কিন্তু এটা থাকে, এটা আছে। এবং এই জিনিসটা থাকার জন্য একটা মুক্ত জীবনযাত্রা অনেক ক্ষেত্রে কিন্তু জার্মানিতে সহজলভ্য নয়। হ্যাঁ, 2-1 দিনের জন্য আসা এক জিনিস, কিন্তু যখন আর কি একটা মানে বহু বছর ধরে এই দেশটাতে থাকতে হবে, তখন এইটা কিন্তু অনেকেরই মনে হতে পারে, অন্তত আমার তো মনে হয়েছে। তার মানে হচ্ছে যে এই বোধ শক্তি সম্পন্ন চাপ সর্বদা একটা পর্দার আড়ালে থাকে। মানে একটা বোধ শক্তি সম্পন্ন চাপ বলতে কি, আমরা যেন অর্থনৈতিক চাপ জানি, আমরা মানসিক চাপ জানি। এখন যে আমাকে এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, এটা ভালোভাবে না করলে সমাজের একটা প্রেশার, লোকে আমাকে খারাপ বলবে, এই যে একটা বোধ শক্তি সম্পন্ন চাপ, তার মানে একটা প্রেশার, একটা সোশ্যাল প্রেশার প্রতিটা মানুষের কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিন্তু আছে। মানে আমাকে যেটা বেস্ট হতে হবে সমস্ত ব্যাপারে, এই জিনিসটা কিন্তু জার্মানদের মধ্যে একটা আছে, এবং এটা একটা কাইন্ড অফ প্রেশার। এরপরে আসি বর্তমানে আমার শিক্ষা ব্যবস্থার প্রগতি নিয়ে, বা কতটা জার্মানরা শিক্ষা ব্যবস্থার প্রতিযোগী, সেইটা নিয়ে কিছুটা দ্বন্দ্ব অনেক মানুষের থাকতে পারে।
কারণটা কীরকম? শিক্ষা ব্যবস্থা ঠিকই আছে, শিক্ষা ব্যবস্থা ওনারা আগে যেটা ছিল হয়তো এখনও সেরমই আছে, বা হয়তো একই গতিতে হয়তো চলছে, কিন্তু যেটা ঘটছে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলো আরও বেশি প্রতিযোগিতায় নামছেন এবং তারা আরও বেশি প্রতিযোগী মনস্ক হচ্ছেন, এবং এতে এদের আর কি কতটা প্রতিযোগী থাকছেন সময়ের সাথে সেইটা একটা বড় বিষয়। এখন এরপরে আসছে যে জার্মানিতে যদি আমরা বহুদিন ধরে থাকতে চাই বা বাস করতে চাই, তাহলে জার্মান ভাষায় পারদর্শী না হলে কিন্তু বেহাল দশা। মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিউরোক্রেসি থেকে শুরু করে এটা কিন্তু একটা বেশ যথেষ্টই প্রকট এই দেশে। এখন ইউনিভার্সিটিতে দুদিন থাকা বা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে দুদিন থাকা বা কোনো একটা কোম্পানিতে কিছুদিনের জন্য কাজকর্ম করতে আসা, সেইটা এক জিনিস, কিন্তু মানুষের সাথে যদি মিশতে চায়, যদি সুপার মার্কেট, বাস, ট্রাম, বিভিন্ন জায়গায় একটু শহরের বাইরে যদি যেতে চায়, তাহলে জার্মান ভাষায় পারদর্শী না হলে কিন্তু বেহাল দশা হতেই পারে অনেকে। এরপরে আসছে সাধারণ জার্মানদের সাথে আমি মিশে দেখেছি যে অভিযোগ করা সাধারণ জনতার একটা বিশেষ স্বভাব। মানে অনেকে বলে অভিযোগ না করলে নাকি কোনো একটা সিস্টেমের উন্নতি হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে অভিযোগগুলো না করলেও হয়, কিন্তু সেই ধরনের কিছু অভিযোগ মানুষ এখানে করে থাকেন এবং মানুষ এখানে করেন। তা সেই অভিযোগের বিষয়টাকে আমি আমার এই কেন জার্মানি নয় এই তালিকা থেকে একদম বাদ দিতে পারছি না। এরপরে আসছে যে মানে জার্মানিতে একটা সিস্টেমটা চলে একটা বিরাট হায়ারার্কি সিস্টেম। হায়ারার্কি সিস্টেম আর একটা হচ্ছে কঠোর নিয়ম মেনে চলার একটা সিস্টেম। মানে খাতায় কলমে লিখিত নিয়ম, তার বাইরে যে মানুষ যেতে চায় না, এইটা কিন্তু একটা ভীষণ বিরাট বিষয় জার্মানি। এখন সেই জন্যই অনেকেই বলেন যে জার্মানিতে কখনো বিপ্লব আসেনি, আর বিপ্লব আসতেও পারবে না, কারণ জার্মানিতে খাতায় কলমে বা বিপ্লব করার নিয়ম নেই। অর্থাৎ মানুষ সবসময় নিয়ম মেনে চলে। এই যে নিয়ম মেনে চলা, এইটার একটা অনেকগুলো ধনাত্মক দিক তো আছে, কিন্তু এর সাথে সাথে একটা ঋণাত্মক দিক বা একটা নেগেটিভ সাইড, একটা শর্ট টার্মিংস থাকতে পারে। সেটা হচ্ছে এই ধরনের সিস্টেম কিন্তু খুব তাড়াতাড়ি কোলাপস করে যেতে পারে, ভেঙে যেতে পারে। যাই হোক, সেটা একটা ফিউচার প্রেডিকশান, এটাকে ওইভাবে বলা যায় না। মোদ্দা কথা, এই খাতায় কলমে লিখিত নিয়মের বাইরে যাবার প্রচেষ্টা সাধারণত কম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কিছু সমস্যা বা সামাজিক সমস্যা আসছে, যেমন হচ্ছে এর পরের পয়েন্টে আমরা চলে যাই, সেটা হচ্ছে বয়স্ক জনসংখ্যা কিন্তু এদেশে ক্রমশ বেড়েই চলেছে। এখন জার্মানির একটা পেনশন সিস্টেম বা সোশ্যাল সিস্টেম কী করে চলে? সোশ্যাল সিস্টেমটা চলে যে যারা বয়স্ক তারা তো আর কাজ করেন না, কিন্তু যারা ইয়ং তারা হিউজ অ্যামাউন্ট অফ একটা আমরা ট্যাক্স দিই, পেনশনের একটা ভাণ্ডার আছে, সেই ভাণ্ডারে আমরা টাকা পয়সা দিই। তার মানে এই যে সাইকেলটা চলে। এখন যদি প্রচুর সংখ্যক জনতা এখানে বয়স্ক হয়ে যান, তাহলে তাদের এই পেনশনের টাকাটা জোগাবে কারা? ইয়ং জেনারেশন, তাই তো? এখন সেই ইয়ং জেনারেশনের সংখ্যা বা যুবক সম্প্রদায়ের সংখ্যা তো এদেশে কমে যাচ্ছে। তাই এই সমাজতন্ত্র যে সিস্টেমটা এখনও জার্মানির বেঁচে আছে, সেইটা কতদিন কিভাবে কি থাকবে, এইটা বলাটা আর কি এই মুহূর্তে অতটা একটা সহজ সমীকরণ নয়। এইবার হচ্ছে আসি পরের পয়েন্টে। জার্মানি তো একটা এক্সপোর্ট বেসড দেশ, অর্থাৎ কার ইন্ডাস্ট্রিতে সঠিক বিনিয়োগ এখন কতটা কি হচ্ছে, কার ইন্ডাস্ট্রি যদি পড়ে যায় তাহলে জার্মানির ইকোনমি কী করে থাকবে না থাকবে। আর জার্মানি ইকোনমি একবার পড়ে যাওয়া মানে অনেকগুলো মানে সে তাসের ঘরের মতো অনেকগুলো সমস্যা সাথে সাথে আসতে শুরু করবে, সেগুলো আছে। এবার যারা যে পয়েন্টে বা শেষ পয়েন্টে আমরা বলি কেন খুব একটা সমস্যা সাধারণত জার্মানিতে হয়, যেটা আমি জার্মানদের দেখেছি, মানে চাকরি যদি পাল্টাতে হয়, মানে ধরা যাক কেউ কিন্ডারগার্টেনে কাজ করে, বা কেউ এখন সেই কিন্ডারগার্টেন থেকে কাজ করে সে এখন ভাবলো সে একটা সুপার মার্কেটে কাজ করবে। এখন এক্ষেত্রে খুব বড় একটা সমস্যা, কেননা সমস্ত চাকরি এখানে যে হয় বা কাজ যে হয় তাদের ক্ষেত্রে একটা আউসবিল্ডিং বলে বা একটা ট্রেনিং বলে একটা জিনিস থাকে, 2 বছর 3 বছর, বিভিন্ন পেশার বিভিন্ন রকম। তার মানে কর্মদক্ষ শ্রমিক এখানে আছে, কিন্তু সেই কর্মদক্ষতাটা আসে কারণ তারা এই আউসবিল্ডিংটাই বা ট্রেনিংটা নেয় বলে। এখন সমস্যা হচ্ছে এই যে একটা চাকরি থেকে অন্য চাকরিতে বদলানোর যে পিরিয়ড,
এই যে সময়, তার জন্য যে একটা ট্রেনিং, এইটা কিন্তু একটা বিরাট চাপের ব্যাপার। 2 থেকে 3 বছরের জন্য প্রতিটা কাজের জন্য ট্রেনিং নিতে হয়। অর্থাৎ কোনো একটা নতুন কাজ থেকে আরেকটা কাজে যোগদান করতে গেলে একটা অদ্ভুত সমস্যায় মানুষ পড়ে। তা এইগুলো মোটামুটি খুব সহজভাবে বললাম যে কেন জার্মানি নয়। আরও অনেক আছে, এই লিস্টটাকে আরও বাড়ানো যায়, তা সেটা আপাতত যাচ্ছি না। আমার মনে হয় এইটুকুনি তথ্য দিয়ে কিছু মানুষের অন্তত একটা সাধারণ ধারণা হয়ে যাবে কীরকমভাবে ভাবা উচিত দেশটাকে, কীরকমভাবে দেশটাকে ভাবা উচিত নয়। এই ধন্যবাদ।